ওকে, আজকে আমরা দেখব হচ্ছে আধুনিক যুগের সূচনা। প্রথম প্রশ্ন, নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এখানে অপশন আছে কাজী আব্দুল ওদুদ, এস ওয়াজেদ আলী, আবুল ফজল, আব্দুল কাদির। এদের মধ্যে কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল এবং আব্দুল কাদির এরা সবাই বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু এস ওয়াজেদ আলী এর সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে 1926 সালে প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজের কার্যক্রম বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত হয়। তাহলে মুসলিম সাহিত্য সমাজের কার্যক্রম এমন একটা কার্যক্রম যেটাকে বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত পেয়েছে। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল এবং আব্দুল কাদের প্রমুখ। এস ওয়াজেদ আলী ছিলেন হচ্ছে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সভাপতি। তাহলে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সভাপতি ছিলেন হচ্ছে এস ওয়াজেদ আলী। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি 1911 সালে। তাহলে মুসলিম সাহিত্য এটা প্রতিষ্ঠিত 1926 সালে, আর বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি এটা হচ্ছে গঠিত হয় 1911 সালে। এই সংগঠনের পত্রিকা ছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। এর পরের প্রশ্ন, মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? মুসলিম সাহিত্য প্রতিষ্ঠিত হয় হচ্ছে আমরা একটু আগে দেখছি 1926 সালের 19 জানুয়ারি। তাহলে 1926 সালের 19 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ। এই মুসলিম সাহিত্য সমাজের মূল মন্ত্র ছিল বুদ্ধির মুক্তি। বুদ্ধির মুক্তি বলতে তারা বোঝাতেন যে হচ্ছে অন্ধ সংস্কার ও শাস্ত্র অনুগত্য থেকে মানুষের বিচার বুদ্ধিকে মুক্তি দান। এই সংগঠনের লেখকরা তাদের চিন্তাধারাকে বাঙালি সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য পত্রপত্রিকা প্রকাশ, বার্ষিক সম্মেলন, গ্রন্থ রচনা প্রকাশ করতেন। মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক মুখপত্র শিখা পত্রিকা। তাহলে এটা মনে রাখতে হবে, পত্রিকা কি? শিখা পত্রিকা। মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক মুখপাত্র শিখা পত্রিকা। মুসলিম সাহিত্য সমাজের কার্যক্রম 10 বছর সক্রিয়ভাবে চালু ছিল। তাহলে 1926 থেকে 1936 পর্যন্ত চালু ছিল। এরপরে প্রশ্ন, ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? গ নম্বর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইয়ং বেঙ্গলের গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। হেনরি লুই ভিনিয়ান ডিরোজিওর শিষ্যদের ডিরোজিয়ান বা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। তাহলে এই যে হেনরি লুই আছেন, এনার যে শিষ্য আছে এদেরকে বলা হতো ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গলরা প্রায় সবাই হিন্দু কলেজের ছাত্র। এখানে মাইকেল মধুসূদন দত্ত ছাড়া কেউ হিন্দু কলেজের ছাত্র ছিলেন না। তাছাড়া ইয়ং বেঙ্গলের মধ্যে যেমন কুসংস্কার বিরোধী বিদ্রোহী একটি ভাব ছিল, সেটাও মধুসূদন দত্ত ছাড়া আর কারোর মধ্যে দেখা যায় না। তাই বলা যায় মাইকেল মধুসূদন দত্তই ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন। অক্ষয় কুমার দত্ত ব্রাহ্মণদের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। অ্যান্টনি ফিরিঙ্গি একজন বিখ্যাত কবিয়াল ছিলেন। আর অক্ষয় কুমার ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। কালীপ্রসন্ন সিংহ ছিলেন হুতমি বাংলার প্রবর্তক এবং বিদ্যোৎসাহী সভার প্রতিষ্ঠাতা কালীপ্রসন্ন। এরপরের প্রশ্ন হচ্ছে বেদান্ত গ্রন্থ বা বেদান্ত সার কার রচনা? এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের রচনা হচ্ছে বেদান্ত সার। বেদান্ত শব্দটির অর্থ বেদের অন্ত বা শেষ ভাগ।
বেদান্ত হিন্দু দর্শনের একটি আস্তিক শাখা। বেদান্ত দর্শনের মূল ভিত্তি উপনিষদ। এদেশে বেদান্ত দর্শন প্রচার ও প্রসারে রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল স্মরণীয়। তিনি বাংলা ভাষায় বেদান্তের ব্যাখ্যা প্রচার করেন। এ উদ্দেশ্যে লিখেন বেদান্ত গ্রন্থ 1815 সালে। এটি রামমোহন রায় কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ। বেদান্ত গ্রন্থ সবার বোধগম্য নাও হতে পারে, এই চিন্তা থেকেই তার তাৎপর্য ও সার সংকলন নিয়ে রচনা করেন বেদান্ত সার। এর পরের প্রশ্ন হচ্ছে, কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। ইংরেজি সিভিলিয়ানদের ভারতীয় ভাষা বিভিন্ন বিষয়াদি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কলকাতার লালবাজারের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। কলকাতার কোথায়? লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এই কলেজের শিক্ষক ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামনাথ বাচস্পতি, রামরাম বসু, গোলকনাথ শর্মা প্রমুখ। মিললে চারজন: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামনাথ বাচস্পতি, রামরাম বসু এবং গোলকনাথ শর্মা প্রমুখ। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা কে? রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য গ্রন্থটির রচয়িতা কে? রামরাম বসু। রামরাম বসু রচিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য। এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। রাজা প্রতাপাদিত্য চরিত্র, এটি বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। জুলাই 1801 সালে শ্রীরামপুর মিশন থেকে প্রেস থেকে প্রকাশিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। ভারতের ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলসলি 1800 খ্রিস্টাব্দের 4 মে কলকাতার লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 1800 খ্রিস্টাব্দে 4 মে। 1801 সালের 24 নভেম্বর কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হলে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী, বাইবেলের বাংলা অনুবাদক উইলিয়াম কেরি। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থবেদ। বাংলা কথ্য ভাষার আদি নিদর্শন কৃপার শাস্ত্রের অর্থভেদ। গ্রন্থটি 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে প্রকাশিত হয়। এটি 1935 সালে গাজীপুরের ভাওয়ালে অবস্থানকালে লেখা হয়েছে বলে এর ভূমিকায় উল্লেখ করা হয়েছে। 1773 সালে কৃপার শাস্ত্রের অর্থভেদ। এরপরে প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 19 শতকে। 19 শতকের শুরুর দিকে বাংলা ভাষায় গদ্য সাহিত্য রচনা শুরু হয়। এ সময়কে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক যুগকে দুটি পর্যায়ে ভাগ করা হয়: 1801 থেকে 1860, 1860 থেকে বর্তমান পর্যন্ত। ইয়ং বেঙ্গল কি?
ইয়ং বেঙ্গল আমরা একটু আগে দেখেছি ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর শিষ্যদেরকে সমসাময়িক কলকাতায় বাংলা সমাজ ইয়ং বেঙ্গল নামে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। 1801 সালের 24শে নভেম্বর ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ চালু হয়। বাংলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী ও বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। বুদ্ধির মুক্তি আন্দোলনের স্লোগান নিয়ে 1926 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন প্রমুখ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন আব্দুল কাদের, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, আবুল ফজল এবং কাজী মোতাহের হোসেন। শ্রীরামপুর মিশনের স্মরণীয় যে জন্য প্রথম বাংলা মুদ্রণ। শ্রীরামপুর মিশনারিরা স্মরণীয় যে কারণে সেটা হচ্ছে প্রথম বাংলা মুদ্রণ। কাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় আর আধুনিক যুগের প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক যুগের প্রথম কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়। এই দুজনের মাঝে সময়কে বলা হয় যুগ বা যুগ সন্ধিক্ষণ। ঈশ্বরচন্দ্র গুপ্ত এ সময়ের কবি বলে তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। বাংলা সাহিত্য আধুনিক যুগের সূচনা হয় 1801 সাল থেকে। ব্রাহ্ম রোমান কথ্য ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থের রচয়িতাকে? ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামক মুদ্রিত গ্রন্থের রচয়িতা হচ্ছে দোম অ্যান্তোনিও দো রোজারিও। দোম অ্যান্তোনিও দো রোজারিও ছিলেন ঢাকা অঞ্চলের ভূষণার জমিদার পুত্র। তিনি ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থ রচনা করেন। এটি বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ। ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটি 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান অক্ষরে মুদ্রিত হয়। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন। উইলিয়াম কেরির কথোপকথন বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ। 1801 সালের আগস্ট মাসে গ্রন্থটি প্রকাশিত হয়। রামরাম বসুর গ্রন্থ লিপিমালা হচ্ছে রাম বসু গ্রন্থ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ প্রবোধ চন্দ্রিকা। সাহিত্যের প্রধান লক্ষ্য কি? সৌন্দর্য সৃষ্টি করা। বাংলা গদ্য বিকাশে কোন প্রতিষ্ঠানের বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ। বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থবেদ। বাংলা কথ্য ভাষায় আদি নিদর্শন মনোয়েল দ্য আসসাম্পাসাও এর কৃপার শাস্ত্রের অর্থভেদ
গ্রন্থটি 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে প্রকাশিত হয়। এটি 1935 সালে গাজীপুরের ভাওয়ালে অবস্থানকালে লেখা হয়েছে। কৃপার শাস্ত্রের অর্থভেদ। কৃপার শাস্ত্রের অর্থভেদ। উইলিয়াম ক্যারি রচিত গ্রন্থ কোনটি? ইতিহাসমালা, কথোপকথন। এই দুইটাই হচ্ছে উইলিয়াম ক্যারি রচিত। উইলিয়াম ক্যারি গ্রন্থ রচিত কথোপকথন, ইতিহাসমালা। তিনি 1979 সালে 1799 সালে বাংলায় প্রথম সম্পূর্ণ বাইবেল অনুবাদ করেন। রামরাম বসু রচিত গ্রন্থ লিপিমালা। লোকনাথ শর্মা রচিত গ্রন্থ হিতোপদেশ। হিতোপদেশ হিতোপদেশ। লিপিমালা হচ্ছে রামরাম বসুর। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থের রচয়িতা কে? হ্যানা ক্যাথরিন। ফুলমণি ও করুণার বিবরণ হ্যানা ক্যাথরিন ম্যালেন্স একজন খ্রিস্টান বিদেশিনীর বাংলা উপন্যাস রচনার প্রাথমিক চেষ্টা। এটি লাস্ট ডে অব দ্য উইক অবলম্বনে রচিত। ফুলমণি ও করুণার বিবরণ লাস্ট ডে অব দ্য উইকের রচিত। বত্রিশ সিংহাসন এর রচয়িতা কে? 32 সিংহাসনের রচয়িতা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত 32 সিংহাসন, হিতোপদেশ, রাজবলি, প্রবোধ চন্দ্রিকা কিন্তু প্রকাশিত হয় বেদান্ত চন্দ্রিকা। এগুলো হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে? ডিরোজিও। আমরা কি জানি যে ডিরোজিওর শিষ্যদেরকে বলা হয় ইয়ং বেঙ্গলের প্রবক্তা। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হিন্দু কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার শিষ্য তথা এই আন্দোলনের অনুসারীদের মধ্যে রয়েছে রসিক কৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মজুমদার, প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার প্রমুখ। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্যারীচাঁদ মিত্র। ইতিহাসমালার লেখক কে? ইতিহাসমালার লেখক হচ্ছে উইলিয়াম ক্যারি। ইতিহাসমালা লেখক হচ্ছে উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি রচিত গ্রন্থ কথোপকথন, ইতিহাসমালা। কথোপকথন, ইতিহাসমালা। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। 1800 সালে। ভারতের ইংরেজি গভর্নর জেনারেল লর্ড ওয়েলসলি 1800 খ্রিস্টাব্দের 4 মে কলকাতার লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 24 নভেম্বর থেকে কলেজের কার্যক্রম শুরু হয়। কলেজটি 1854 সালে লর্ড ডালহৌসির সময়ে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। তাহলে বন্ধ হয় 1854 সালে লর্ড ডালহৌসির সময়। আর কার্যক্রম প্রতিষ্ঠিত হয় 4 মে আর কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন? ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
ফোর্ট উইলিয়াম যুগের সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার রচিত গ্রন্থ সংখ্যা 5টি গ্রন্থ। এগুলোর 32 সিংহাসন, হিতোপদেশ, রাজবলি, প্রবোধ চন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা। 32 সিংহাসন, হিতোপদেশ, রাজবলি, প্রবোধ চন্দ্রিকা এবং বেদান্ত চন্দ্রিকা। আধুনিকতার লক্ষণ কি? স্বদেশপ্রেম ও মানবতাবাদ। আধুনিকতার লক্ষণ। কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ হলেন উইলিয়াম কেরি, রামরাম বসু, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তরুণীচরণ মিত্র, রাজীবলোচন, চণ্ডীচরণ মুনশি। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? দুই যুগের মিলনকারী। ঈশ্বরচন্দ্র গুপ্ত দুই যুগের মিলনকারী, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী। ঈশ্বরচন্দ্র গুপ্ত। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয় উইলিয়াম ক্যারি, বিদ্যাসাগর, রামমোহন রায়, রামরাম বসু। রামমোহন রায়। কেরি সাহেবের মুনিশি বলা হয় রামরাম বসু। মুনিশি ফরাসি শব্দ, অর্থ শিক্ষিত লোক, পণ্ডিত, করণিক। মুঘল শাসকদের ভাষা ছিল ফার্সি। সরকারি চাকরি লাভের আশায় তখন হিন্দু ও মুসলমান সবাই ফার্সি ভাষায় শিখত। ফার্সি জানা এবং কর্মচারীদের মুন্সি বলা হয়। ফার্সি জানা কর্মচারীদের মুন্সি বলা হতো। সেকালে মুন্সি ছিল উচ্চ মর্যাদা সম্পন্ন পদ। 1993 সালে উইলিয়াম কেরি এদেশে আসলে রামরাম বসুকে বাংলা মুন্সি হিসেবে নিযুক্ত করেন। 1793 সালে। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? 1760 থেকে 1860। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় আর আধুনিক যুগের প্রথম কবি মাইকেল মধুসূদন দত্ত, এই দুজনের মাঝের সময়কে বলা হয় অবক্ষয়ের যুগ বা যুগসন্ধিক্ষণ। সৈয়দ আলী আহসান এই সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? রাজপ্রতাপাদিত্য চরিত। রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালি রচিত। ওকে, এটা মনে রাখতে হবে। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। তাহলে রচনা করে বাঙালি রচিত এবং প্রথম মুদ্রিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত। রাজা প্রতাপাদিত্য চরিত্র। রামরাম বসু রচিত রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। উইলিয়াম কেরি রচিত গ্রন্থ কথোপকথন ইতিহাসমালা। তাহলে এই কথোপকথন ইতিহাসমালা এই দুটো হচ্ছে উইলিয়াম কেরি রচিত। রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সালের জুলাই মাসে। কথোপকথন প্রকাশিত হয় 1801 সালের আগস্ট মাসে। গোলকনাথ শর্মা রচিত হিতোপদেশ। এর পরের প্রশ্ন হচ্ছে 1810 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি। তাহলে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন 1810 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য। কৃপার শাস্ত্রের অর্থভেদ বইটি কোন হরফে মুদ্রিত? রোমান হরফে মুদ্রিত। বাংলা কথ্য ভাষায় আদি নিদর্শন। বাংলা কথ্য ভাষার আদি নিদর্শন শাস্ত্র কৃপার শাস্ত্রের অর্থভেদ গ্রন্থটি 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে প্রতিষ্ঠিত হয়। রোমান হরফে
প্রকাশিত হয়। মুসলিম সাহিত্য সমাজের লেখক নন। মুসলিম সাহিত্য সমাজের লেখক নন হচ্ছে শেখ আব্দুর রহিম। শেখ আব্দুর রহিম, বাকি সবাই ছিলেন। বাংলাদেশের প্রথম ছাপাখানা কোনটি? বাংলাদেশের প্রথম ছাপাখানা হচ্ছে বার্তাবহ যন্ত্র। বার্তাবহ যন্ত্র, বাংলাদেশের প্রথম ছাপাখানা বার্তাবহ যন্ত্র 1847 সালে রংপুরে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম ছাপাখানা বার্তাবহ 1847 সালে রংপুরে প্রতিষ্ঠিত হয়। এখান থেকে রংপুর বার্তাবহ নামক সংবাদপত্র প্রকাশিত হয়। রংপুর বার্তাবহ নামে প্রকাশিত হয়। ঢাকার দ্বিতীয় এবং বাঙালি মালিকানাধীন প্রথম ছাপাখানা বাংলা প্রেস বা বাংলা যন্ত্র 1860 সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকার দ্বিতীয় এবং বাঙালি মালিকানাধীন প্রথম ছাপাখানা। আগেরটা বাঙালি মালিকানাধীন ছিল না, এটা বাঙালি মালিকানাধীন প্রথম ছাপাখানা 1860 সালে প্রতিষ্ঠিত হয়। অবক্ষয় যুগের কবি কে? অবক্ষয় যুগের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়, আর আধুনিক যুগের কবি মাইকেল মধুসূদন দত্ত। এই দুজনের মাঝে 60 থেকে সময়কে বলা হয় অবক্ষয়ের যুগ সংজ্ঞা। ঈশ্বরচন্দ্র গুপ্ত এই সময়ের কবি বলে তাকে অবক্ষয় যুগের কবি বলা হয়। ঈশ্বরচন্দ্র গুপ্তকে অবক্ষয় যুগের কবি বলা হয়। লিপিমালা কে রচনা করেছেন? রামরাম বসু। রামরাম বসু রচিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801। লিপিমালা 1802। বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? বাংলা গদ্যের আদি নিদর্শন হচ্ছে কোচবিহার রাজের লেখা চিঠি। কোচবিহার রাজের লেখা চিঠি বাংলা গদ্যের আদি নিদর্শন। কোচবিহার 1555 সালে আসাম রাজ চুকুমফা স্বর্গদেবকে লেখা কোচবিহারের রাজা নারায়ণের একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয়। 1555 সালে আসাম রাজ চুমুকফা স্বর্গদেবকে লেখা কোচবিহারের রাজা নারায়ণের একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয়। এরপর গদ্যের তেমন বিকাশ করা যায় না। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে পর্তুগিজ পাদ্রীগণ বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার প্রচলন করেন। এরপর প্রশ্ন হচ্ছে বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? আধুনিক যুগের ভাষা নিদর্শন। আবুল ফজলের মতে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব মুক্ত বুদ্ধির সহায়তায়। আবুল ফজলের মতে বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? উইলিয়াম কেরি বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান সর্বাধিক। 1793 সালে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতে আসেন। 1793 সালে আসেন উইলিয়াম কেরি। তিনি 1800 সালের 10 জানুয়ারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন মার্চ মাসে মিশনের প্রেস প্রতিষ্ঠা করেন। কাজী মোতাহার হোসেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্তি। ভোকাবুলারিও এম আইডিওমা বেঙ্গালা পর্তুগুজে ডিভাইডিও ওডাস পার্টাস। বইটি মুদ্রিত হয় কোন হরফে? রোমান। বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত সাল থেকে শুরু হয়? 1801 সাল থেকে।
বাংলা গদ্যের রূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজি আগমনের পর। বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় 1800 সালে। 1556 সালে পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশের গোয়াতে প্রথম মুদ্রাযন্ত্র তথা ছাপাখানার প্রবর্তন করে। 1556 সালে পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশের গোয়াতে প্রথম ছাপাযন্ত্র আবিষ্কার করে। শ্রীরামপুর মিশনের ছাপাখানাটি 1800 সালে। পূর্ববঙ্গ তথা বাংলাদেশ মুদ্রণের যাত্রা শুরু হয় 1847। বাংলাদেশে মুদ্রণ যাত্রা শুরু হয় 1847 সালে রংপুরে। 1848 সালে ঢাকায় প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয়। আজকে এই পর্যন্ত। নেক্সটে আমরা দেখব হচ্ছে বাংলা উপন্যাস সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলো। ধন্যবাদ।